নমস্কার। সিপিএমের বেশ কয়েকজন যুবনেতা খুব পরিচিত হয়েছেন বিগত কিছুদিনে। তাদের মধ্যে একজন হচ্ছেন প্রতিকুর রহমান। তো গতকাল তিনি সংবাদের শিরোনামে উঠে এসেছেন, কারণ তিনি নাকি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ পত্রটা সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিমের কাছে পাঠিয়েছেন। এই মর্মে যে চিঠিটি সেটি ভাইরাল হয়েছে ইন্টারনেটে, এবং যথারীতি ইন্টারনেটে সে নিয়ে খুব হইচই। তো যে চিঠিটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে কেউ কোনো বিবাদ বিসংবাদ করেননি, অতএব খবরটা ঠিক বলেই ধরে নিতে হবে। এবং তাতে খুব স্পষ্ট করে তিনি লিখেছেন, আমি প্রতিকুর রহমান, পার্টির একজন সর্বক্ষণের কর্মী। সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে, তাই তিনি রাজ্য কমিটি, জেলা কমিটি এবং প্রাথমিক সদস্যপদ সবকটা থেকেই পদত্যাগ করতে চান, এটা লিখে জানিয়েছেন। তো লেখার পরই তো হইচই, ইন্টারনেটে সবাই লাফালাফি করতে শুরু করলো। সিপিএম সমর্থকরা চুপ, তৃণমূল সমর্থকরা খুব উত্তেজিত, চারদিকে অনেক কিছু চলছে। এমনকি কিছু কিছু সিপিএম সমর্থক বেশ হয়েছে এইসবও বলতে লাগলেন। উল্টো দিকে শোনা গেল যে এই চিঠিটা তিনি আদৌ জনসমক্ষে আনেননি প্রতিকুর রহমান, তিনি এটা আভ্যন্তরীণ ব্যাপার হিসেবে পার্টির সেক্রেটারিকে দিয়েছিলেন, কিন্তু অন্য কোনো গোষ্ঠী এটা একটা ফাঁস করে দেয়। তো এইসব নানা হইচই হচ্ছে, এবং অনেকেই আশা প্রকাশ করছেন যে এই নিয়ে যে একটা বাদ প্রতিবাদ বলুন, তর্ক বিতর্ক বলুন শুরু হয়েছে, সেটা আরও বহুদূর গড়াবে এইসব ভাবছেন। তো এই খবরটা পাওয়ার পর আমার প্রাথমিক প্রতিক্রিয়া যেটা মনে হয়েছিল যে প্রতিকুর রহমান তিনি যে কারণগুলোকে ন্যায্য মনে করেন সেই নিয়েই পদত্যাগ করেছেন। তো সেটা তো তিনি প্রকাশ্যেও জানিয়েছিলেন। কিছুদিন আগে আরেক যুব নেতার সঙ্গে তিনি একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, যখন সিপিএমের সম্পাদক সেলিম গিয়েছিলেন হুমায়ুন কবিরের কাছে। তখন এক নেতা বলেন যে সমস্ত নীতি নৈতিকতার দায় কি একমাত্র সিপিএমের? তার উল্টো দিকে প্রতিকুর রহমান সম্পূর্ণ উল্টো একটা মতামত পেশ করেন। তো এইগুলো সমস্ত কিছুই একদম জনসমক্ষে চলে আসে, নতুন কিছু কথা নয়। কিন্তু তারপরে এই পদত্যাগ এবং তারপরে হইচইতে শুরু হয়েছে। তো ব্যক্তিগতভাবে আমার ধারণা ইন্টারনেটের বাইরে এই নিয়ে খুব হইচই কিছু হবে না। ইন্টারনেটের বাইরে এর প্রভাব খুব বেশি দূর পড়বে না। খুব বেশি হলে যেটা হবে, ইন্টারনেটে হল্লা হবে এবং তারপর আমাদের সুবিখ্যাত কর্নেল সুমন দে বা ওই জাতীয় কেউ হয়তো ক্যামেরা ঘাড়ে করে প্রতীকের বাড়ি চলে গেলেন। টিআরপিতে তাদের এখন খুব মন্দা চলছে, এটা হতেই পারে। চলে গিয়ে তারপর চোখ গোল গোল করে বললেন, ওরে বাবা, তুমি 15 টাকা নিয়ে ডায়মন্ড হারবার থেকে কলকাতা যাতায়াত করতে, কি কাণ্ড! সেবার যেমন বলেছিলেন যে আপনি বাথরুমে গেলেন আর বাথরুম থেকে ফিরে এলেন, তার মধ্যে লাহোর, করাচি সমস্ত কিছু দখল হয়ে গেল, সেনানায়কও পদত্যাগ করে ফেললেন, পদচ্যুত হলেন পাকিস্তানের, ওরে বাবা। তো সেই ভঙ্গিতে, তো সেইগুলো হচ্ছে টিআরপি কাটার কৌশল। যেমন বিমান বাবু বা মমতা দেবীকে ডাকছেন ওনারা, তেমনি এরকম করে কিছু হতে পারে, কিন্তু তার বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। তো এই কথাটা কেন বলছি? কারণ রাজনীতির কথা যদি বাদই দেন, তাহলে সিপিএম দলটা, রাজনীতি বাদ দিয়ে বলছি আমি, সিপিএমের রাজনীতির আমি যে চূড়ান্ত সমর্থক তাও নই, আবার ভয়ঙ্কর বিরোধী তাও নই, কিন্তু এই কথাটা রাজনীতি বাদ দিয়ে সির্ফ সংগঠনের প্রসঙ্গে বলছি, যে রাজনীতি বাদ দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যে সিপিএম দলটাই আদতে কিন্তু ডাইনোসরের মতো হয়ে গেছে। তো ডাইনোসররা কীরকম আকারে বড় বলে বলছি না, ডাইনোসররা কীরকম না, ধরুন লেজে বিচে কামড়ে দিল আজকে একটা, তো সেই খবরটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতে হয়তো 3 দিন লাগলো। তো 3 দিন পরে মস্তিষ্কে যদি বা পৌঁছলো, তখন তারপর মস্তিষ্কের ভিতরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে গেল বিতর্ক। তো মস্তিষ্কের বাম দিকের গোষ্ঠী হয়তো বললো যে বিছেকে কিন্তু বিছে বলা যাবে না, কারণ বিছে বলে কিছু নেই, বলতে হবে বিছে মূল। তারপর ডান দিকের গোষ্ঠী ঠিকই উল্টো কথা বললো যে না, বিছে বলে তো কিছু আছেই, কিন্তু কথাটা হচ্ছে যে বিছে যে কামড়েছে তার জন্য বিছেকে দায়ী করলে চলবে না, কারণটা আসলে অর্থনৈতিক। তো এই নিয়ে তুমুল বাকবিতণ্ডা চলল পশ্চিমবঙ্গে, মস্তিষ্কের বাম এবং দক্ষিণ দিকে, এবং তারপর সমস্ত গোষ্ঠীকে সন্তুষ্ট করে অবশেষে 33 দিনের মাথায় একটা বিবৃতি বেরোলো যে বিছে মূল কামড়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে আমার লেজে, এবং এর কারণটা কিন্তু অর্থনৈতিক। তা বলে এই নয় যে ল্যাজ কোনো ব্যবস্থা নেবে না, সংশ্লিষ্ট সমস্ত ল্যাজগুলিকে বলা হচ্ছে যদি প্রয়োজন মনে করেন তাহলে ব্যবস্থা নিন। তো এই নির্দেশ পৌঁছতে আবার 7 দিন লাগলো। ততদিনে বিছে কোথায়? বিছে কামড়ে চলে গেছে, একটা কামড়েছে, দুটো কামড়েছে, কত কামড়েছে কে জানে না, ল্যাজ সম্পূর্ণ ফুলে গেছে, ল্যাজের যে অনুভূতি সে হারিয়ে গেছে। ততদিনে নির্দেশ গিয়ে পৌঁছলো, ল্যাজ হয়তো তখন টের না পেয়ে আগুনের উপর ল্যাজ পড়েছে এবং ল্যাজ দাউ দাউ করে জ্বলছে।
তো এইটা হচ্ছে সিপিএমের সংগঠনের অবস্থা। তো এর একটা কারণ, একমাত্র কারণ আমি বলবো না, যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলে একটা ব্যাপার চালু করা হয়েছিল বাম দলগুলোতে, সোভিয়েতেই চালু হয়েছিল, কিন্তু সেটা চালু হয়েছিল একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে। একটা দল বা একটা সংগঠন যখন যুদ্ধ পরিস্থিতিতে, তখন তো তার তর্ক বিতর্ক করার অবস্থা থাকে না, তো তখন সেই সময়ে দ্রুত গতিতে সিদ্ধান্ত নিয়ে এগোতে হয়। তো ফলে খুব পরিষ্কারভাবে বলা হয়েছিল যে তর্ক বিতর্কটা আগে সেরে নিন, তারপর কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামত সংখ্যালঘিষ্ঠকে মানতে হবে, এবং কেন্দ্রীয় কমিটি বা পলিট ব্যুরো যাই হোক, তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবে সে নিয়ে আর যুদ্ধকালীন পরিস্থিতিতে তর্ক বিতর্কের অবকাশ নেই। খুবই সহজবোধ্য কথা, কারণ আপনি যুদ্ধ করছেন, যুদ্ধ করতে গিয়ে সেনানায়ক যা বলল সেটা না শুনে একে অপরের সঙ্গে তর্ক করতে লাগলেন, ওরে ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, ওই দিকে একটা টিলা আছে ওটার উপর গিয়ে উঠি চল। তো এই করতে করতে শত্রুপক্ষের ঘোড়সওয়ার এসে আপনাকে কচু কাটা করে দেবে। আপনি ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, গর্ত করে থাকবেন না আপাতত একটু মাংস রান্না করে নিই তারপর যুদ্ধে যাব, এসব বলার অবস্থা নেই। তো এইটা হয়েছিল যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। সব সময় এরকম করতে হবে তা না, সারা পৃথিবীতে কেউ সর্বক্ষণ যুদ্ধ করেন না, বামপন্থী দলের লোকজন করেন না, তারা নাচাগানা করেন, গান টান করেন, কবিতা লেখেন, আর অনেক কিছু করেন, সিনেমা ফিনেমা করেন। তো কিন্তু ভাবটা এমন যে তারা সবসময় যুদ্ধবিগ্রহ করছে, তো সে ভালো, তো একটা শৃঙ্খলাবদ্ধ পার্টি তারা করছেন। কিন্তু এই যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার এই যে ব্যাপারটা, যা বলবেন ইয়েস স্যার সবাইকে মেনে নিতে হবে, তর্কের কোনো অবকাশ নেই, এইটাকে কাজে লাগিয়ে যে অবস্থাটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু ভয়ানক। তো এই গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে চিরস্থায়ী একটা ব্যবস্থায় পরিণত করা হয়েছে, জমিদারির মতো। সেই ইংরেজ আমলে চিরস্থায়ী ব্যবস্থা চালু করা হয়েছিল, যে একবার জমিদারি দিয়ে দেওয়া হলো তো জমিদারি তাই রয়ে গেল। তো চিরস্থায়ী ব্যবস্থায় এরকম পরিণত করা হয়েছে গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে, কারণ একবার কমিটিতে যদি আপনি এসে যান তাহলে তো আপনি যা বলছেন সংখ্যালঘিষ্ঠ আর কিছু করতে পারবে না, যদি বলে তাদেরকে বার করে দিন, ফলে আপনি চিরস্থায়ীভাবে থেকে গেলেন। তো এইটাকে ব্যবহার করে কি করে একটা স্থাণু জরদগব জিনিসে পরিণত করা যায় একটা জ্যান্ত পার্টিকে, সেটা এই সিপিএমকে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন ছিল। তো আমার ব্যক্তিগতভাবে ধারণা সোভিয়েত ইউনিয়নে এরকম কিছু হয়েছিল বা হয়ে থাকতেই পারে, কিন্তু আমি তো ওখানে বসবাস করিনি, খালি খবর টবর পড়েছি, তাদেরকে নিশ্চিত করে বলা খুব মুশকিল। কিন্তু ওই যে গর্বাচব একদিন সকালবেলা উঠে, পার্টির নেতা ছিলেন, পার্টির সদর দপ্তরে দিলেন তালা লাগিয়ে, কেউ কিচ্ছুটি বলল না, এটা কিন্তু হওয়া সম্ভব না। যদি গোটা পার্টিটাকে আপনি জরদগব স্থাণু একটা জিনিসে পরিণত করে ফেলেন, যে কটা আছে সে কটা মাথায় টুপি লাগিয়ে হাফ প্যান্ট পরে ইয়েস স্যার বলা ছাড়া আর কিছু করতে পারেন, এই অবস্থায় পৌঁছলে তবে সোভিয়েত রাশিয়ার ওই অবস্থাটা হওয়া সম্ভব, এটা আমার আন্দাজ, আমি নিশ্চিত করে বলতে পারি না। তো এইটা হচ্ছে অবস্থা। তো এইটা হচ্ছে সিপিএমের অবস্থা। তো উল্টো দিকে তৃণমূলের অবস্থাটাও বলি, যদিও এটা আমরা প্রতিকুর রহমানকে নিয়ে কথা বলছি। তো সিপিএমের অবস্থাটা হচ্ছে তারা একটা জরদগব একটা স্থাণু জিনিস, সবাই মিলে আলোচনা করে সব গোষ্ঠীকে সন্তুষ্ট করে একটা ঘটনা ঘটে যাবার 33 দিন পরে বড়জোর একটা বিবৃতি দেবেন, এই হচ্ছে তাদের অবস্থা। আর তৃণমূলের কাজ কারবার হচ্ছে একটা স্টার্ট আপ কোম্পানির মতো, যদিও আকারে অনেক বড়। তো সেখানে নেত্রী যা বলবেন সেটাই সঙ্গে সঙ্গে পালন করতে হবে। কিন্তু স্টার্ট আপ কোম্পানিতে তো ধরুন 10, 12, 15, 100টা লোক থাকে, আর তৃণমূলে তো লাখে লাখে লোক। ফলে মাথা জানে না ল্যাজ কী করছে, কে জানে না ও কী করছে, কে কোথা থেকে টাকা মারছে কেউ কিছু জানে না। যদিও নেত্রী কিছু বললে সবাইকে দৌড়তে হবে। তো এটাও কিছু আদর্শ সিচুয়েশান, আদর্শ অবস্থা একেবারেই নয়, কিন্তু তবু একটা নেত্রী যদি ঠেলা মারেন সবাইকে দৌড়তে হয়, এই একটা জিনিসকে আমরা বলতে পারি বেশি ইতিবাচক ব্যাপার। কিন্তু এই যে গোটা পার্টির হাত পা কোথায় কে কী আছে, কে কী করছে জানা যায় না, পার্টিটাই আদৌ আছে কিনা বুঝতে পারা যায় না, এটা মোটেই ইতিবাচক ব্যাপার না। তো এই হলো বাংলার দুটো যে প্রধান দল, মানে অবিজেপি প্রধান দল, তো তাদের অবস্থা। তো কাজেই কথাটা হচ্ছে যে অবস্থাটাকে এই জায়গায় কিন্তু ফেলে রাখা যাবে না, ফেলে রাখার কোনো মানে নেই। আমরা যারা বাংলার ভালো চাই তারা অবস্থাটাকে এই জায়গায় ফেলে রাখতে পারি না। আমাদের সমস্ত জিনিস নিয়ে বিতর্ক দরকার। আমরা যারা চাই যে বিজেপি বিরোধী দুটো দল এখানে ক্ষমতায় থাকুক বা বিরোধী পক্ষে থাকুক এবং তারা নিজেদের মধ্যে বিতর্ক করুক। আমরা বিতর্কপ্রিয় জাতি। অমর্ত্য সেন লিখেছিলেন তর্কপ্রিয় ভারতীয়, ভারতীয় নয় কথাটা বাঙালিদের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা চাই যে বাঙালির স্বার্থে খোলামেলা বিতর্ক হোক, অনেকগুলো জিনিস নিয়ে বিতর্ক প্রয়োজন। তো এই যে তৃণমূলী ধরুন, আমি সরকারি দলের কথা দিয়ে শেষ করলাম, সেটা দিয়ে শুরু করি আগে। যে তৃণমূলী ধরুন মাঝে মাঝে এক জায়গায় নরম হিন্দুত্ব খেলছে, এক জায়গায় নরম মুসলমানত্ব খেলছে। আমি অনেকদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এইটা কিন্তু
পুরনো কংগ্রেসই ঘরানা। রাজীব গান্ধী করেছিলেন শাহবানু মামলায় একদিকে তোল্লাই দিয়েছিলেন মুসলমান মৌলবাদীদের, উল্টো দিকে বাবরি মসজিদের তালা খুলে রামলালা বসানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এরা কিন্তু রাজীব গান্ধী কিন্তু একেবারেই সাম্প্রদায়িক ছিলেন না, কিন্তু এই নরম তাস খেলতে গিয়ে তিনি একটা ভয়ঙ্কর বিপদের সূচনা করেছিলেন, যে বিপদের দায়ভার আমরা এখনো বয়ে যাচ্ছি। তো তৃণমূল কিন্তু এই সফট হিন্দুত্ব, সফট মুসলমানত্ব এইগুলো কিন্তু খেলে চলেছে। এখন তার বিপদটা আমরা টের পাচ্ছি না, ভবিষ্যতে কিন্তু পেতে পারি বলেই আমার ধারণা, এবং সেটা কিন্তু বিষবৎ হবে। তো এইটা নিয়ে একটা খোলামেলা আলোচনা দরকার। উল্টো দিকে বাম দলগুলো, যেটা নিয়ে এই আলোচনা শুরু, যে বাম দলগুলো যেটা করছে সে তো ভয়ানক। তো তারা বস্তুত ওই আগেই বললাম যে ইয়েস স্যার দল হয়ে যাওয়ার ফলে চিন্তা ভাবনা করার সমস্ত ক্ষমতা হারিয়েছে। গদি মিডিয়া যা বলছে তাকেই ইয়েস স্যার বলে তারা নেমে পড়ছে। মিডিয়াতে মুখ দেখাবো, টিআরপি তৈরি হবে, আমাকে সবাই চিনবে, এইটাই হয়ে দাঁড়িয়েছে লক্ষ্য। এই জায়গায় পৌঁছেছে এবং সে লক্ষ্য হতে পারে, যা যে খুশি মুখ দেখা, পরিচিত হোক, অসুবিধে কিছু নেই। কিন্তু কথাটা হচ্ছে এইটা করতে গিয়ে ওরা যেটা করছেন, হাফ হিন্দুত্ববাদীদের শাইনিং জনগোষ্ঠী আছে যারা নিজেদের প্রগতিশীল এবং চিন্তাশীল বলে দায়ী করে থাকে, তো তাদের পিছন দৌড়চ্ছেন, তাদের লক্ষ্য করে স্লোগান ঠিক করছেন, এবং এদের উপর গদি মিডিয়ার প্রভাব প্রচণ্ড। ফলে তাদের এজেন্ডা ক্রমশ গদি মিডিয়ার এজেন্ডার কাছাকাছি চলে যাচ্ছে। ফলে এটা নিয়েও তীব্র বিতর্ক হওয়া দরকার। আরও অনেকগুলো জিনিস নিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক হওয়া উচিত। কী রকম হওয়া উচিত? কেন্দ্র পশ্চিমবঙ্গের টাকা আটকে দিতে পারে, আটকে দেবে কেন? পশ্চিমবঙ্গের প্রাপ্য তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা এমন হওয়া উচিত কেউ কারো টাকা আটকে রাখতে পারে না, দয়া দাক্ষিণ্যের মতো করে টাকা পয়সা দিতে পারে না, যা প্রাপ্য তা পেতে হবে। প্রতিটি ভাষার, প্রতিটি জাতির যার সম্মান, যা প্রাপ্য সেগুলো তাদের পেতে হবে। তো এইটা নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। হিন্দুত্ববাদীরা যেমন বলে যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করে দিতে হবে, তেমনি উল্টো দিকের দাবি খুব পরিষ্কার হওয়া উচিত যে ভারতবর্ষকে একটা আদর্শ যুক্তরাষ্ট্রে পরিণত করতে হবে। তার জন্যে যা সংস্কার করা দরকার সব কিছু করতে হবে। তো এইটা নিয়ে খোলামেলা বিতর্ক হওয়া দরকার। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষানীতি নিয়ে, তার বিষয়ে এখন ঢুকবো না, লম্বা হয়ে যাবে। তো এইগুলো নিয়ে বিতর্ক হওয়া দরকার। এবং যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বললাম, তো সেই সঙ্গে ভূমি সন্তান সংরক্ষণ, বাংলা ভাষা, জাতি, সমস্ত কিছু প্রসঙ্গে আনা দরকার। এবং দেশভাগ আসলে কার পাপ, এটা নিয়েও আলোচনা হওয়া দরকার। দেশভাগ নিয়ে বলছে একটা চমৎকার জিনিস মনে পড়লো, চমৎকার বলবো না, একটা বই পড়লাম বইমেলায়, একজন বুদ্ধিজীবী লিখেছেন, পরিচিত বাম বুদ্ধিজীবী, তিনি লিখেছেন যে দেশভাগ নিয়ে সেই সময় ধরুন 46, 47, 48 নিয়ে হইচই হয়নি কেন। তিনি বলেছেন বাঙালি তো ট্রমায় পড়েছিল। ট্রমার দুটো দিক আছে, একদিকে হচ্ছে লোকজন চিৎকার করে, আর অন্য একটা প্রতিক্রিয়া হচ্ছে লোকে চুপ করে যায়। বাঙালি নাকি চুপ করে গিয়েছিল। তো এর থেকে ভুল কথা সারা জীবনে আমি শুনিনি। বাঙালি চুপ করেনি, বাঙালি আর্তনাদ করেছিল। কিন্তু যে রাষ্ট্রশক্তিগুলো, যে রাজনৈতিক দলগুলো, বামপন্থী থেকে শুরু করে কংগ্রেস এবং হিন্দু মহাসভার সবাই মিলে এই যে ভাগ করতে হবে এই সিদ্ধান্তে পৌঁছেছিল, এবং সেটা পাপ বোঝার পর এটা ন্যারেটিভ থেকে, সরকারি বলুন যে বা প্রচলিত যে ন্যারেটিভ, সেখান থেকে পুরোটা বাদ দিয়ে দেওয়া, এটা পাপ। তো এই পাপের খাতাও আবার খোলা উচিত। সমস্ত কিছু নিয়ে আমাদের খোলামেলা কথা বলা উচিত। কিন্তু কেন বলছি? কারণ জাতি এই মুহূর্তে আক্রান্ত, এবং বা জাতির যুদ্ধ করা প্রয়োজন, যুদ্ধ করতে হবে, কথাটা যেমন ঠিক। উল্টো দিকে উল্টো পথটা কি, বিকল্পটা কি, সেটা নিয়েও আলোচনা করার এটাই কিন্তু সময়। অন্য সময় আমরা ঢিমে তালা চলবো, অন্য সময় আমরা যা হচ্ছে যেখানে হতে থাক বলবো। এইটাই কিন্তু বিকল্প নিয়ে আলোচনা করার সময়। তো গদি মিডিয়া যে ন্যারেটিভটা সেট করে চলেছে সমানে, এখনো পর্যন্ত সবাই কিন্তু সেই ন্যারেটিভই মোটামুটি অনুসরণ করে চলেছেন। এবং বস্তুত টিভি বলতে আমরা যা দেখি, সেখানে মধ্যমেধাও নয়, বিশেষজ্ঞের তকমা দিয়ে কিছু লোককে নামিয়ে আনা হয়। তারা শুধু নিম্নমেধা নন, অতি নিম্নমেধা, এবং তারা ওটা একটা মাছের বাজারে পরিণত করে ফেলেন। সেটাকে আমরা বিতর্ক বলি। এবং যে সব পত্রিকাগুলো আছে, সংবাদপত্র বলুন, সাহিত্য পত্রিকা বলুন, এরা চাটনি খবর পরিবেশনের একটা অংশে পরিণত হয়েছে। সাহিত্য পত্রিকা তো প্রায় সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্সের পত্রিকায় পরিণত হয়েছে। প্রায় অত্যন্ত দুর্দিন। যে জিনিসগুলোকে নিয়ে আলোচনা হওয়া দরকার সেগুলো হয় না। এই জিনিসটা আমাদের ফেরত আনতে হবে। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। তো যেটা বললাম যে প্রতিকুর রহমানের ঘটনা নিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো বা গদি মিডিয়া খুব বড় কিছু করে দেখাবে বলে আমার একেবারেই মনে হয় না। কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। উনি ওনার দলে থাকুন, ছাড়তে হবে না। হয়তো মিটমাট হয়ে যাবে বা হবে না, কি হবে আমি জানি না।
কিন্তু এইগুলোকে নিয়ে এই সুযোগে এই যে বিষয়গুলো আমি বললাম এগুলোকে কিন্তু ফোকাসে আনা উচিত, প্রকাশ্যে আনা উচিত, নইলে কিন্তু জাতির সামনে সমূহ বিপদ। কোনো জাতি বিতর্ক ছাড়া ইয়েস স্যার বলে টেকে না, বাঙালি তো আরোই টিকবে না। তো এই সংস্কৃতিটা আমাদেরকে কিন্তু সামনে এগিয়ে আনতে হবে, তুলে ধরতে হবে, বিতর্কের ব্যবস্থা করতে হবে, খোলামেলা কথা বলতে হবে, লুকো ছাপার কিছু নেই। একদিন শুনে এসেছি যে কিছু কথা বাইরে বলা যায়, কিছু কথা অভ্যন্তরে বলতে হবে না, জাতির বিপদের সময় এসব হয় না। সব কথা খোলাখুলি বলতে হবে, খোলাখুলি আলোচনা করতে হবে, এবং বিভিন্ন রকম পথের নিয়ে মতামত থাকতেই পারে, আমার একরকম, অন্যের আরেক রকম, কিন্তু একে অপরের সুস্থ সমালোচনা করবে এবং যুক্তি দিয়ে কথা বলবে। এই জায়গাটা কিন্তু বাঙালির সংস্কৃতির অংশ ছিল, সেটা আমাদের ফেরত আনতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখলেন, পছন্দ করলেন, লাইক করলেন, তারা অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের শোনাবেন। এবং আরেকটা কথা বলে রাখি, আগের দিনে যেটা বললাম যে আমাদের একটা গল্পের সেকশন শুরু করা হচ্ছে, 2-1 দিনের মধ্যেই শুরু করে দেবো। যারা গল্প টল্প শুনতে চান, অনেকেই চান দেখলাম। আমরা তো প্রকাশনা, শুধু তো লেকচার দিয়ে কাজ চালাই না, তো আমাদের যে গল্প টল্পগুলো আছে, অডিও স্টোরি করছি, তো সেগুলো অতি অবশ্যই শুনবেন। একটা আলাদা প্লেলিস্ট থাকবে, আর সম্ভবত রোববার চালানো হবে। তো আজকে এইটুকুই। আর আরেকটা কথা হচ্ছে, বইমেলায় যারা ফসকে গেছেন, যাদের সঙ্গে দেখা হয়েছে তো খুব ভালো, এবং যারা ফসকে গেছেন তারা অতি অবশ্যই আমাদের কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে যে দোকানটা আছে সেখানে আসবেন, এসে দেখে টেকে যাবেন, বইপত্র নেড়ে চেড়ে যাবেন, ভালো লাগলে কিনবেন। ও জোরাজুরির কোনো ব্যাপার নেই, ভালো লাগলে কিনবেন, নইলে কিনবেন না, দাঁড়িয়ে পড়তে কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমাদের যোগাযোগটা তৈরি হবে, আমরা কথাবার্তা বলতে পারবো, সমস্ত কিছু থাকবে। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো, যদিও একটু অনিয়মিত থাকতে পারি, রোজই বলছি, তো তা সত্ত্বেও চেষ্টা করব নিয়মিতভাবে ভিডিও করা। নমস্কার।